তো রিসেন্টলি ফেসবুকে এবং ইনস্টাতে কিছু ক্লিপিংস দেখলাম, যার মাধ্যমে জানতে পারলাম আবার কিন্তু এরকম একটা দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশেও হয়েছে, ইন্ডিয়াতেও হয়েছে। আর এটা সূত্রপাত কোথা থেকে হয়েছে সেটা জানতে গিয়ে দেখলাম যে এটা সূত্রপাত হয়েছে বাংলাদেশে ইসকনের একজন প্রভু, চিন্ময় প্রভু, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তারপর থেকেই দাঙ্গা হাঙ্গামাগুলো শুরু হয়েছে। তো ইউটিউবে এসে সার্চ করলাম যে কেন ওই দাঙ্গাটা শুরু হয়েছে, কেন তাকে অ্যারেস্ট করা হলো। এই করতে করতে কিছু ভিডিও সামনে আসে, তার মধ্যে থেকে এখন একটা ভিডিও আমি দেখবো যে কেন ওই জিনিসটা শুরু হলো, কিসের থেকে শুরু হলো। আর ভাবলাম তার সাথে সাথে একটা রিয়াকশন ভিডিও হয়ে যাক। এই ভিডিওটা থেকে আমি আমার নিজেরও কিছু যদি বক্তব্য থাকে এই ভিডিওর উপরে, সেটাও তোমাদের সাথে শেয়ার হয়ে যাবে। আর এই কারণেই কিন্তু আজকের এই ভিডিওটা করা। তো দেখা যাক এই ভিডিওটার মাধ্যমে কি জানতে চলেছি। তো আর বেশি কথা না বাড়িয়ে অপেক্ষা কিসের, আর না করে দেরি, চলো এবার শুরু করি। সনাতন সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার এবং জামিন নামঞ্জুরের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের পর থেকে ভারতের উদ্বেগ এবং ইসকনের বিবৃতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অথচ মাত্র কয়েক মাস আগে খোদ ইসকনই চিন্ময় কৃষ্ণ দাসকে তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছিল। বর্তমানে ব্যাপক আলোচিত সমালোচিত চিন্ময় কৃষ্ণ দাস আসলে কে, সে সম্পর্কে জানব। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে সনাতন ধর্মের একজন প্রভাবশালী নেতা এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। তার আসল নাম চন্দন কুমার ধর। তিনি সনাতন সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জনপ্রিয় হলেও সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ধর্মীয় শিক্ষা ও দর্শনের প্রতি তার গভীর অনুরাগ এবং সনাতনী সম্প্রদায়ের একাধিক সংগঠনের নেতৃত্ব তাকে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস দীর্ঘদিন ধরে চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত পুণ্ডরিক ধামের নেতৃত্ব দিয়ে আসছেন, যা সনাতনী ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত। এই পুণ্ডরিক ধাম রাধারানীর বাপের বাড়ি হিসেবে পরিচিত। ইসকনের আচার্যবর্গের অন্যতম শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ এই পুণ্ডরিক ধাম থেকেই বাংলাদেশে প্রথম মন্দিরভিত্তিক ইসকনের কার্যক্রম শুরু করেন। এমন গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থস্থানের নেতৃত্ব দেওয়ার কারণে চিন্ময় কৃষ্ণ দাস তার অনুসারীদের কাছে চিন্ময় প্রভু হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। তার বক্তৃতা, ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন এবং ভক্তদের প্রতি আবেগপূর্ণ দিক নির্দেশনা তাকে সনাতন সম্প্রদায়ের একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ঠিক আছে। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়। গত ৩১ অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান চিন্ময় কৃষ্ণ দাস সহ ১৯ জনকে আসামি করে চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা করার কারণে ফিরোজ খানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। মামলার অভিযোগে বলা হয়, ৫ আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থান সংঘটিত হওয়ার পর চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ের ০ পয়েন্ট স্তম্ভের উপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করেছিল। ২৫ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে চট্টগ্রামের লালদিঘি মাঠে একটি মহাসমাবেশ আয়োজন করা হয়। সেই মহাসমাবেশের সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার টানানো জাতীয় পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইসকন গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে, যা একটি স্বাধীন রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকারের শামিল। ব্রো দেখো, এই জিনিসটা এই জিনিসটা কোথাও না কোথাও আমি এগ্রি করি যে একটা দেশের পতাকা, যেই দেশে তুমি আছো সেই দেশের পতাকার উপরে অন্য কোনো পতাকা লাগানো এটা কিন্তু ঠিক না। কারণ আমি মনে করি সবার আগে দেশ, তারপর অন্য কিছু। আমার দেশেও যদি আজকে এরকম হতো যে আমার দেশের পতাকার উপরে অন্য কোনো পতাকা লাগানো আছে, সেখানে আমারও জিনিসটা অবশ্যই খারাপ লাগতো। কারণ সবার উপরে দেশ, আগে দেশ তারপর অন্য কিছু। তো স্বাভাবিক কথা, এখানে কিন্তু মানুষের একটা সেন্টিমেন্ট হার্ট হবেই হবে, ঠিক আছে। এটা কিন্তু কোনো ধর্মকে আমি ছোট করছি না বা কোনো ধর্মকে অসম্মান করছি না, বাট এটা কিন্তু একটা ফ্যাক্টস। যে দেশে খাচ্ছ, যেই দেশে পড়ছো, সেই দেশ থেকে সবার উপরে রাখা উচিত, তারপরে অন্য কিছু। সেটা যে কোনো ধর্মের ক্ষেত্রেই হোক। তো স্বাভাবিক এই জিনিসটা নিয়ে মানুষের সেন্টিমেন্ট তো হার্ট হবেই। তো আমি কিন্তু এটা এগ্রি করি, এই জিনিসটা কিন্তু স্বাভাবিক, ঠিক করা হয়নি। সো পতাকা উত্তোলন করে, যা একটি স্বাধীন রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকারের শামিল। সেই রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে চট্টগ্রামে নেওয়া হয়। চট্টগ্রাম মহানগর হাকিম আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। চিন্ময় দাসের জামিন বাতিলের পর আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। তাকে বহনকারী প্রিজন ভ্যানটি ঘিরে ধরে কয়েক ঘন্টা আটকে রাখে বিক্ষুব্ধ হিন্দুরা।
এমন পরিস্থিতিতে প্রিজন ভ্যান থেকেই পুলিশের হ্যান্ডমাইকে চিন্ময় কৃষ্ণ আর দাস আমার আরেকটা প্রশ্ন আছে, মানে শুধু কি এটাই কারণ মানে অ্যারেস্ট করা, নাকি অন্য কোনো কারণও রয়েছে? আই গেস মেবি হতে পারে অন্য কোনো কারণও রয়েছে, দেখা যাক এই ভিডিওতে কতটা জানতে পারি। তার সমর্থকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানান। কিন্তু তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এরপর পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। উগ্র হিন্দুত্ববাদীরা চট্টগ্রাম আদালতের আশেপাশে ব্যাপক ভাঙচুর করে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে থাকে। এমনকি তারা আশেপাশের মসজিদে পর্যন্ত হামলা চালায়। তখন সাধারণ দিস ছাত্র ইজ নট জনতা রাইট। বিক্ষোভকারী হিন্দুত্ববাদীদের প্রতিহত করার চেষ্টা করে। এক পর্যায়ে হিন্দু জঙ্গিরা সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এছাড়াও এটা তো একদমই ঠিক না, রাইট? মানে একজন আইনজীবীকে, যে ঠিক আছে, যে কোনো সাথেও নেই পাশেও নেই, তাকে কেন হঠাৎ করে এরকম ভাবে করা হলো? এটা তো ভাই সত্যি একটা খারাপ জিনিস করেছে। আর আমার যেহেতু মনে হয় কি, দেখো যেরকম আই ডোন্ট নো এটা কতটা ঠিক হবে বা কতটা ভুল হবে বলাটা, বাট এজেন্ডা ছড়ানো লোকজন যারা সবসময় একটা সুযোগ খুঁজতে থাকে কিভাবে একটা এজেন্ডা তৈরি করা যায়, একটা এরকম ঝামেলার সৃষ্টি করা যায়। তো আমার যতদূর মনে হয় এই যে এখানে যেরকম দাঙ্গা ফাঙ্গা করা হচ্ছে বা এই যে আইনজীবীকে এরকম ভাবে শেষ করা হলো, আমার মনে হয় এই আন্দোলনটাকে একটা বিচ্ছিরি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই হয়তো যারা এজেন্ডা ফেরানো লোকজন তারা ঢুকে এই জিনিসগুলো করেছে, যাতে দোষ পড়ে পুরো একটা কমিউনিটির উপরে, মানে মানুষের মধ্যে একটা ভুল ধারণার সৃষ্টি হয়, ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আই গেস এরকম হতে পারে। তোমরা কি বলো? সংঘর্ষে আরও অন্তত ২০ জন আহত হয়। এই ঘটনা থেকেই পরিষ্কার হয় যে হিন্দুত্ববাদী ইসকনের সন্ত্রাসীরা আগে থেকেই অস্ত্রশস্ত্র নিয়ে বড় ধরনের সহিংসতার জন্য প্রস্তুত ছিল। আই চিন্ময় গেস কৃষ্ণ আই দাস গেস এটা এজেন্ডা ফেরানো লোকজনরাই করেছে, যারা হস্ত নিয়ে রেডি ছিল এখানে কি এরকম একটা দাঙ্গা লাগানোর জন্য। হয়তো সাধারণ মানুষ এগুলোর কিছুই জানতো না। কে আটকের পরপরই ইসকন বিষয়টিতে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছিল। সেখানে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে ইসকনের একজন গুরুত্বপূর্ণ নেতা। বিষয়টি যদিও পুরোপুরি সঠিক নয়, কারণ পূর্বে ওকে। তিনি ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে গত জুলাই মাসে চিন্ময়কে ইসকন থেকে বহিষ্কার করা হয়। মাত্র আচ্ছা, কয়েকদিন আগে চট্টগ্রাম এনাকে ইসকন থেকেও বহিষ্কার করা হয়। ওকে। গ্রামের হাজারীগলিতে একটি সংঘর্ষের ঘটনার পরও ঢাকায় সংবাদ সম্মেলন করে ইসকন বাংলাদেশ জানিয়েছিল যে চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিশ্চয়ই কোনো দোষ চিন্ময় রয়েছে। কৃষ্ণ দাসের বিরুদ্ধে শিশু নিপীড়নেরও অভিযোগ রয়েছে। ২০১৩ সালের ৬ অক্টোবর ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস চিন্ময়ের উপর সাময়িক বিধিনিষেধও আরোপ করেছিল। চাইল্ড অ্যাবিউজের কেস। ও মাই গড। এখানে বলা হয় ১৮ বছরের কম বয়সী কেউ যাতে তার সান্নিধ্যে না যায় এবং চিন্ময় দাস যেন ইসকনের কোনো অবকাঠামোতে রাত্রি যাপন না করতে পারে। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা এবং রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়েও গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে। ওকে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে ভারত সরকার এবং ভারতীয় গণমাধ্যমগুলো অত্যন্ত বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। চিন্ময় দাসের গ্রেফতারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভার সামনেও বিক্ষোভ করেছে বিজেপির বিধায়করা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ঘটনা বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের উপর চরমপন্থীদের দ্বারা ধারাবাহিক হামলারই অনুসরণ। বাংলাদেশ সরকার এর বিপরীতে বলেছে, এমন অপ্রমাণিত এটা তো স্বাভাবিক ব্রো, মানে আমি কি বললাম, কোনো একটা এজেন্ডার এরকম সূত্রপাত হবে, ঠিক আছে, একটা জায়গার থেকে শুরু হবে, দুই জায়গাতেই সেটা ছড়িয়ে পড়ে। এই যে এরকম ছাত্র আন্দোলনটা হলো, তারপরে একটা ভিডিও দেখেছিলাম ভারতের গুজব দালাল মিডিয়া বিটিক বাজার চ্যানেল থেকে এসেছিল, ওটা নিয়ে একটা রিয়াকশন ভিডিও আছে আমার চ্যানেলে, ঠিক আছে। তো ওই ভিডিওতে কিন্তু দেখেছিলাম কিভাবে এখানকার কিছু মিডিয়া, ঠিক আছে, কতটা ভুলভাল তথ্য এখানে ছড়াচ্ছে যে হিন্দুদের উপর পুরো অত্যাচার হচ্ছে বাংলাদেশে, এই হচ্ছে সে হচ্ছে, যদিও সেরকম কিছু হচ্ছিলই না। মানে এই যে তারপরে সরালো কি লিটন দাসের বাড়িতে আগুন, সেখানে সেটা ২ বছর পুরানো একটা কোনো একটা জায়গায় আগুন লাগার ক্লিপ ইউজ করে ওটাকে এইভাবে সরাচ্ছিল যে লিটন দাসের বাড়িতে আগুন। অ্যাকচুয়ালি এরকম কিছু হয়নি, ঠিক আছে। আর এইখানেও এটা নিয়ে মানে পুরো একদম হইচই শুরু হয়ে গেছিলো যে হ্যাঁ লিটন দাসের বাড়িতে আগুন, হিন্দুদের উপর অত্যাচার, মুখ তমুক। কীভাবে মানুষকে ম্যানুপুলেট করে এরকম ফেক নিউজ ছড়ানো হয় শুধুমাত্র দাঙ্গা লাগানোর জন্য, শুধুমাত্র এজেন্ডা ছড়ানোর জন্য। তো এই জিনিসটা কিন্তু তখনও দেখেছিলাম, আর এখনও আই নো যে এখনও জিনিসটা এরকমই হচ্ছে। মানে ওখানে কিছু একটা দাঙ্গা তৈরি হয়েছে বাংলাদেশে, সেটাকে নিয়ে এখানকার কিছু মিডিয়া ভুলভাল বাড়িয়ে চাড়িয়ে ৫কে ৭ করে এটা দেখা
দেখাচ্ছে যে বিশাল একটা ঝামেলার সৃষ্টি হয়েছে, হিন্দুদের অত্যাচার অমুক তমুক এই সে, যদিও অ্যাকচুয়ালি এরকম কিছুই না। আর তাছাড়াও বাংলাদেশের অনেকের সাথে কিন্তু আমার কথা হয়, ফেসবুকে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়, ইনস্টাতে কথা হয়, ডেইলি কথা হয়, ঠিক আছে? তাদের থেকেও তো শুনি যে এরকম কোনো ব্যাপারই নেই, এরকম কোনো সিচুয়েশনই নেই সেখানে যতটা এইখানে দেখানো হচ্ছে ওরকম। কারণ ধান্দা একটাই, এজেন্ডা লাগানোর। একটা দাঙ্গা তো করতে হবে না, ডিভাইড অ্যান্ড রুল না হলে চলবে কি করে? তো ইয়া বিবৃতি দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। ভারতীয় স্বাভাবিক। গণমাধ্যমগুলো বরাবরের মতোই এই ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করছে। আদালতে হিন্দুত্ববাদীদের আমাদের দেশে কিন্তু এদেরকে জানি না আমার এই কথাটা বলা এখানে ঠিক হবে নাকি, তবুও বলে দিচ্ছি কারণ এটাই ফ্যাক্টস। আমাদের দেশে কিন্তু এই চ্যানেলগুলোকে এখানে গদি মিডিয়া বলা হয়, ঠিক আছে? আক্রমণে একজন নিরীহ আইনজীবী খুন হওয়ার বিষয়টি পাশ কাটিয়ে তারা বাংলাদেশে হিন্দু নির্যাতনের কাল্পনিক ঘটনা প্রচার করছে। এমন কোনো ঘটনা যদি ভারতে ঘটত, একদল মুসলিম কোনো আদালত প্রাঙ্গণে একজন হিন্দু আইনজীবীকে নির্মমভাবে হত্যা করেছে, তাহলে এতক্ষণে তার প্রতিশোধ হিসেবে আরও বহু মুসলিমকে প্রাণ দিতে হতো। কিন্তু বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি ব্যাপারটা হচ্ছে কি, ধর্ম যেই জিনিসটা আছে এটা কিন্তু খুবই সেন্টিমেন্টাল একটা জিনিস, ঠিক আছে? খুবই সফট একটা জিনিস, মানুষের ইমোশনের সাথে জড়িত। তো এটা নিয়ে না মানুষকে ম্যানুপুলেট করাটা খুবই ইজি হয়, যে সামান্য একটা কিছু হবে মানুষকে ম্যানুপুলেট করে দেবে। আর এই সমস্ত ক্ষেত্রে মানুষ ইমোশন দিয়ে সবকিছু বিচার করে, আর তখনই কিন্তু ভুলটা হয়ে যায়, ঠিক আছে? যারা ম্যানুপুলেট করছে তারাও তাদের প্ল্যানে সফল হয়ে যায়, তারাও ম্যানুপুলেট করে ফেলে ঠিকঠাক ভাবে, কারণ যেহেতু মানুষ এটা ইমোশন দিয়ে ভাবে। তো আই গেস এটার থেকে বাঁচার একটাই উপায়, মানুষকে একটু হলেও এই বিষয়গুলোকে, এই দাঙ্গা ফাঙ্গা যখনই এরকম শুরু হয় তখন সবকিছু ইমোশন দিয়ে বিচার না করে একটু ব্রেন লাগায় যদি বিচার করা হয়, হ্যাঁ একটু বুদ্ধি দিয়ে বিচার করা হয় যে কেন এরকম হচ্ছে, তাহলে কিন্তু মানুষ বুঝতে পারবে যে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা এজেন্ডা ছড়ানো তৈরি করা হচ্ছে, মানুষের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? যাতে শান্তিপূর্ণভাবে না কেউ থাকতে পারে, ডিভাইড অ্যান্ড রুল এই জিনিসটা খেলা যায়। সেটা আমাদের এখানেও হয়, সেটা বাংলাদেশেও দেখলাম, বাংলাদেশেও সেম জিনিসটা হয়। তো হিসেবে আরও বহু মুসলিমকে প্রাণ দিতে হতো। কিন্তু বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি মোটেও অতটা ভয়াবহ নয়। মানে বাংলাদেশে ইভেন আমাদের এখানে কিন্তু কেউ জানেই না যে এই যে চিন্ময় দাসের উপরে যে এই যে এখন আমি যেরকম ভিডিওতে দেখলাম এই চাইল্ড অ্যাবিউসের কেস আছে, ঠিক আছে? আমি তো এই ব্যাপারটা নিয়ে অতটা রিসার্চ করিনি প্রথমে, আমি আজকেই ভাবলাম যে এই ভিডিওটা এরকম ফেসবুক ক্লিপিং টিপিং দেখলাম, তো ভাবলাম এই ভিডিওটা নিয়ে একটা রিয়াক্ট করা যাক। তখন আমি জানতে পারলাম, আমি ভাবছিলাম শিওর কোনো না কোনো দোষ তো আছে যার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে, এমনি এমনি তো কাউকে অ্যারেস্ট করা হবে না, তাই না? আর আমি 100% লিখে দিতে পারি, ভারতে এখানে যারা মিডিয়াতে এসব বলা হচ্ছে যে হিন্দু অত্যাচার করা হচ্ছে, তারা কিন্তু বিন্দুমাত্র ওই জিনিসটা হয়তো বলেনি যে চিন্ময় দাসের উপরে চাইল্ড অ্যাবিউসের কেস আছে। তারা কিন্তু এটা হয়তো বলবেই না, কারণ তারা বললে পরে এজেন্ডাটা চলবে কি করে, আই গেস। এখানে হয়তো অনেকেই হয়তো জানেই না এই জিনিসটা যে যার উপরে চাইল্ড অ্যাবিউসের কেস আছে, এই জন্য তাকে ইসকন থেকে বহিষ্কারও করে দেওয়া হয়েছিল, যেরকম এই ভিডিওতে দেখলাম এখানে। তো স্বাভাবিক কথা, তাকে অ্যারেস্ট তো করাই হবে না, যে দোষ করছে শাস্তি তো পাবেই। আরেকটা জিনিস যেটা খারাপ লাগলো, আমি দেখলাম যে একটা ভিডিও এরকম দেখলাম যেখানে হচ্ছে কোনো একটা জায়গা, আমি জায়গাটার নাম মনে পড়ছে না, যে ভারতের পতাকার উপর দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, সেই দেখা দেখি আমাদের এখানেও অনেকে এরকম করছে যে বাংলাদেশের পতাকার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এই জিনিসটার সাথেও কিন্তু আমি এগ্রি করি না যে কোনো দেশের পতাকাকেই এরকম ডিসরেসপেক্ট করা উচিত না, এটা কিন্তু খুবই একটা খারাপ জিনিস, আমি সেটা কোনো দিকে সাপোর্ট করছি না। আর এটার থেকেও বড় কথা, এরকম যেরকম দেখালো যে বাংলাদেশের পতাকার উপরে ধর্মীয় একটা পতাকা লাগানো আছে, সেটাকেও আমি সাপোর্ট করছি না, কারণ সবার আগে দেশ, তারপর অন্য কিছু। আওয়ামী লীগ সরকারের তোমরা যদি আমার সাথে এগ্রি করো তাহলে কিন্তু কমেন্ট করে জানাও। পতনে যতটা না শেখ হাসিনার ক্ষতি হয়েছে, তার চেয়েও বেশি ক্ষতি হয়েছে ভারতের। কারণ এর মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের অবসান হয়েছে। তাই ভারত যে কোনো মূল্যে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ভারতের দালাল হিন্দুত্ববাদী গোষ্ঠী ক্রমাগত হিন্দু মুসলিম দাঙ্গা তৈরির চেষ্টা করে যাচ্ছে। চিন্ময় এক্স্যাক্টলি। কৃষ্ণ দাস সেই ভারতীয় দালালদের অন্যতম একজন নেতা। চট্টগ্রামের হিন্দুত্ববাদীদের যে মহাসমাবেশে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে, সেই সমাবেশ থেকেও তারা ঢাকা শহর অবরোধ করার হুমকি দিয়েছিল। হাসিনা সরকার পতনের পর মাত্র ৩ মাসে তারা যত স্বাভাবিক প্রতিবাদ না, জাতীয় পতাকা নিয়ে এটা কিভাবে এরকম করতে পারে? যে দেশে থাকছো, যে দেশে খাচ্ছো, সেই দেশের জাতীয় পতাকা নিয়ে এরকম করছো, এটা তো একদমই ঠিক না। এটা স্বাভাবিক, সেই দেশের নাগরিকরা কেউ ভালো মনে এটা মেনে নেবে না। তো করেছে, বিগত ১৫ বছরেও তারা এর সামান্যও করেনি। চিন্ময় কৃষ্ণ দাসের মতো ভারতীয় দালালেরা আসলে সাধারণ সনাতন হিন্দুদের আমার আমার দেশে ওইরকম হলে আমি ওটা মানতাম না, তো এটা স্বাভাবিক জিনিস। ধর্মীয় আবেগকে পুঁজি করে বাংলাদেশে ভারতীয় হিন্দুত্ববাদ কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে। ভারতে যেহেতু উগ্র হিন্দুরা সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করছে, তাই বাংলাদেশেও সেই সাম্প্রদায়িক পরিস্থিতি আনার জন্য তারা বাংলাদেশে মুসলিম বিরোধী বিভিন্ন কাজ করে যাচ্ছে, যাতে ইভেন করে এক্স্যাক্টলি আমাদের এখানেও এরকম কিন্তু হয়, দেখি তো মাঝে মাঝে নিউজ ফিউজ। সেনকার একটা ভিডিও
দেখলাম কোনো একটা জায়গায় হিন্দুদের একটা ছোটখাটো এরকম হিন্দুদের হচ্ছে র্যালি হচ্ছে, তো সেখানে অনেকগুলো জামা কাপড়ের দোকান ফোকান এরকম রয়েছে, ঠিক আছে, হয়তো কোনো তীর্থস্থান বা কিছু হবে। তো সেখানে একজন মুসলিম লোকও হচ্ছে তার জামা কাপড়ের দোকান দিয়েছে, কয়েকজনও র্যালি থেকে বেরিয়ে কি করলো, ওর দোকানে গিয়ে ওর জামা কাপড়গুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কেন ভাই? কারণ ও মুসলিম, ওখানে দোকান দিতে পারবে না, এটা কোনো কথা? যখন এই জিনিসগুলো দেখি আমার সত্যি খুব খারাপও লাগে, মাথাও গরম হয়। সব জায়গাতেই এরকম জিনিস রয়েছে যে কিছু কিছু এরকম এজেন্ডা লাগাবে, গিয়ে দাঙ্গা লাগাবে, মানুষকে ম্যানিপুলেট করে, আর মানুষ গিয়ে এই জিনিসগুলো করে, ঠিক আছে। আর যারা ম্যানিপুলেট করে তারা কিন্তু নিজেদের মধ্যে মাস্ত একদম চিল করে, আর ঝামেলা হয় আমাদের মতো সাধারণ মানুষের। বাংলাদেশের মুসলমানরা সংখ্যালঘু হিন্দুদের উপর ক্ষেপে যায় এবং এর মাধ্যমে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়। এই ভিডিওটা দেখার পর যেটা আইডিয়া করেছিলাম সেটাই কিন্তু হচ্ছে, যে এগেইন একটা এজেন্ডা ছড়ানোর চেষ্টা, হিন্দু ভার্সেস মুসলিম এরকম একটা দাঙ্গা লাগানোর চেষ্টা, ঠিক যেরকম ছাত্র আন্দোলনের পরে এরকম একটা সিচুয়েশন এসেছিল, সেটাকেই এখন আরেকটু বড় করে এরকম করা হচ্ছে। আমাদের এদিকেও কিন্তু অনেকে এরকম পোস্ট করছে, কেন এরকম চিন্ময়বাবুকে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করা হলো, তাকে অ্যারেস্ট করা একদমই ঠিক হয়নি। তো আমি বলবো এটা বলার আগে নিজে একবার রিসার্চ করে দেখে যে কেন অ্যারেস্ট করা হলো, কেন কি কি কারণ রয়েছে। চাইল্ড অ্যাবিউসের কেস রয়েছে তার উপরে, ঠিক আছে, তার উপরে জাতীয় পতাকা নিয়ে যেটা করেছে, যে জাতীয় পতাকার উপরে একটা ধর্মীয় পতাকা লাগিয়ে দিয়েছে, তো এই জিনিসটাও ঠিক না, এটা একটা সেন্টিমেন্ট অবশ্যই হার্ট হয়, তো স্বাভাবিক না তাকে অ্যারেস্ট করা হবে বা তাকে শাস্তি দেওয়া হবে। আর বাংলাদেশেও কিন্তু যেরকম দেখলাম আন্দোলনের মধ্যে একটা আইনজীবী নির্মমভাবে করা হলো, একটা শান্তিপূর্ণভাবে আন্দোলনের ভিতরে এই জিনিসটা শুরু করা হলো, যে হাতিয়ার ফাতিয়ার নিয়ে। আমি তো মনে করি হয়তো সাধারণ মানুষ এই ব্যাপারে জানতোই না, যাদের এরকম দাঙ্গা লাগানোর ধান্দা ছিল তারাই হয়তো সেই আন্দোলনের মধ্যে ঢুকে গিয়ে এই জিনিসগুলো করেছে, এতে পুরোপুরি দোষ করে একটা কমিউনিটির উপরে, একটা এরকম হিন্দু ভার্সেস মুসলিম এরকম এখানে একটা দাঙ্গা শুরু করা যায়। আমি তো এটাই মনে করি, যে কোনো জায়গায় এরকম যখন ধর্ম নিয়ে দাঙ্গা হয়, সাফারিং হয় সাধারণ মানুষ, আর যারা দাঙ্গা করে তারা কিন্তু একদম বিন্দাস থাকে। আর তার সাথে সাথে আরেকটা জিনিসও বলার, কোনো দেশের জাতীয় পতাকাও কিন্তু অসম্মান করে ঠিক না। আমাদের দেশেও দেখলাম বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে অনেকে অসম্মান করছে, বাংলাদেশেও দেখলাম অনেকে ইন্ডিয়ার জাতীয় পতাকা নিয়ে অসম্মান করছে। কোনো দেশের জাতীয় পতাকা নিয়ে কিন্তু অসম্মান করা একদমই ঠিক না, ঠিক আছে। আই নো এটা স্পেসিফিক কিছু এজেন্ডা ফেলানো মানুষরাই করছে দুই দেশে, বাট এটার জন্য কি হয়, সাধারণ মানুষ ম্যানিপুলেট হয়, কারণ এইসব বিষয়ে কিন্তু মানুষের ইমোশন জড়িয়ে থাকে খুব। তো এটাই কিন্তু এখন ভাবার বিষয়। আই ডোন্ট নো কবে এই জিনিসগুলো শেষ হবে। আমিও মাঝে মাঝে ভাবি যে কবে এই সিচুয়েশনগুলো শেষ হবে, মানুষ ঠিকঠাক মতো থাকবে, শান্তিপূর্ণভাবে থাকবে। মাঝে মাঝে এই জিনিসগুলো ভেবে দুঃখ পাই, মাথাও গরম হয়, আবার কোনো সময় ভয়ও লাগে যে এই জিনিসগুলো আরো না বেড়ে যায়। তোমাদের এই বিষয়ে কার কি মতামত, তোমরাও কি আমার সাথে এগ্রি করো কি করো না, সেটা কিন্তু কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটার মাধ্যমে আমি কিন্তু কোনো কমিউনিটি বা কোনো ধর্মকেই ছোট করতে চাচ্ছি না, বাট যেই জিনিসগুলো হচ্ছে, যেটা আমার ফ্যাক্টস মনে হলো সেই জিনিসগুলোই বলছি। এটা জাস্ট যেই সিচুয়েশনগুলো চলছে সেটা নিয়ে আমি আমার একটা বক্তব্য রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।